নমস্কার, রাধে রাধে সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন অথবা একটু খারাপ হতে পারেন, কারণ আজকাল 5-6 দিন থেকে যে একটা ফেসবুকে, ইউটিউব যেখানেই যাও না কেন তুমি, একটা ভিডিও এমনভাবে ভাইরাল হয়েছে যেটা শুনে বিশেষত আমাদের মেয়েরা বা মহিলারা ওরা নিজেকে প্রতিদিনই তো আমরা ইনসিকিউর ফিল করি। যখন আমরা রাস্তাঘাটে কোথায় বের হই তখন আমরা নিজে খুব ইনসিকিউর ফিল করি। অনেকরা বলে ছোট কাপড় পরেছে, টাইট কাপড় পরেছে, তার জন্য এদের সঙ্গে এইভাবেই হওয়া উচিত। আদৌ কি সেটা সত্যি? তার জন্যই হচ্ছে, না মানুষত্বটা হেরে গিয়েছে? আপনারা বলবেন একটুখানি। কারণ দেখো, আমরাও জব করি, আমরাও ছোটোখাটো কাজ করি, আমাদেরকেও ঘর থেকে বের হতে হয়। আর এই যে ভিডিওটা দেখেছি তারপর থেকে এখন এমনভাবে ভয় লেগেছে, মানে আমি সেটা নিজের মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমাদের মারা যাদের সন্তানরা বাইরে থাকে, যারা পড়াশোনার জন্য, জবের জন্য বাইরে থাকে, বাইরে কাজ করে, ওরা তো এখন থেকে নিজেকে মানে সেকেন্ড মিনিটে শুধু কষ্ট পাবে যে আমার মেয়েটার সঙ্গে কখন কী না হয়ে যাবে। ঠিক আছে, বাস আমি এটা বলবো না মেয়েটার সঙ্গে কি হয়েছে কি না, কারণ আমি নিজের মুখে প্রকাশ করতে পারবো না, আমার খুবই কষ্ট হচ্ছে। বাস আমি এতটুকুই বলতে চাই, আমি শুধু তোমাদেরকে একটা অডিও শোনাবো, ঠিক আছে? সে অডিওটা শুনে সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা জাপানের সত্যিকারের ঘটনা, যেটা আরজি করে তোদের যে ডাক্তার, তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাকে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের, একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি, প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। আর প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে
করছে এবং ওনার নেক্সাসের ছেলে মেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে, করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না ভালো মনে ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে, এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে। কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। দেখো, অডিওটা তো শুনলে সবাই, বাস আমি এতটুকু বলতে চাইছি, তিলে তিলে মেয়েদেরকে কষ্ট না দিয়ে একেবারে মেরেই ফেলো মেয়েদেরকে। যদি মানে দেখো একটার পরে একটা এই কাণ্ডগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, আজকে তার রেপ হচ্ছে, কালকে 7 বছর মেয়ে, কালকে 9 বছর, কালকে 3 বছর হয়ে যাচ্ছে, একটার পরে একটা মেয়েদের রেপ হয়েই যাচ্ছে, রেপ করাটা বন্ধ হচ্ছে না। আর রয়েছে যেটা ঘুষ খাওয়ার, তো কেন হচ্ছে, কার জন্য হচ্ছে, কেন হচ্ছে, কার জন্য হচ্ছে, এটা সবাই জানে, আমার বলা কোনো জরুরি না। বাস আমি এটাই বলতে চাইছি, আমিও একটা হসপিটালের স্টাফ হয়, ঠিক আছে, আমরাও নাইট ডিউটি থাকে, আমাদেরকেও নাইট ডিউটিতে যেতে হয়, বা আমাদের সঙ্গে এটা নাও হতে পারে, সেটা আমরা বলতে পারবো কারণ আমরা ডক্টর না, কিন্তু কখন কি পরিস্থিতি কার সাথে হয় সেটা কেউ বলতে পারবে না। আমি এতটুকুই বলতে চাই। আরেকজন তো বলে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, যিনি কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমি এত ভালো করে জানি না, আর আমার জানারও দরকার নেই ওনার বিষয়, ওনার মতো লম্পট চরিত্রহীন মহিলার বিষয়ে আমার জানার কোনো অভিজ্ঞতাও নেই, কোনো জরুরি মনে হয় না আমার, ঠিক আছে।
তারপরে অতটুকুই বলবো, উনি যে বলেছেন 10 থেকে 12 লাখ টাকা দিবে, 10 থেকে 12 লাখ টাকা আমরা সবাই মিলে তোমার জন্য দিব, তুমি কি বিক্রি হবে? বিক্রি হবে? আমাদের আসামে যত পুরুষরা আছে সবাই তোমাকে নিয়ে যাবে, 10 লাখ থেকে 12 লাখ টাকা দিবে, তুমি হবে? তুমি তো হতে পারো যদি, তাহলে আমরাও সেটা মেনে নিতে পারবো। তুমি হও প্রথমে, তুমি যে বলেছো 10 থেকে 12 লাখ টাকা দিবে ওর মা বাবাকে, তো তোমাদেরকে আমরা পাবলিক বলছি যে আমরাও তোমাকে 10 থেকে 12 লাখ টাকা দিব, কিন্তু আসাম ইন্ডিয়াতে যত পুরুষরা আছে সঙ্গে সঙ্গে তোমার সেই সম্পর্ক করতে হবে যেটা তুমি করিয়েছো, ঠিক আছে? বাস আমি এতটুকুই বলতে চাই, আর কিছু না। যদি পারো এই অডিওটা সবার সঙ্গে একটু শেয়ার করে দিবে। আর সামনে তো রাখি বন্ধন আছে না, সবাই একটুখানি একটুখানি সতর্ক হয়ে যাও। নিজের বোনকে যেভাবে চোখে দেখো, সেইভাবে রাস্তাঘাটে যত মেয়েরা বের হয় তাদেরকেও বোনের নজরে দেখবে। কারণ আমরা না, আমরা তোমাদের জন্য রাস্তা থেকে বের হতে পারি না, ভয় লাগে। এটা হতে পারে মেডিকেল লাইনে কিছু প্রবলেমের জন্য ওদের মধ্যে মেয়েটার সঙ্গে এইভাবে করেছে, 12টা নয়, 13টা নয়, 10টা নয়, 14টা নয়, একবারে 20টা মানুষ, ঠিক আছে? তার জন্য আপনাদেরকে সবাইকে আমি একটা অনুরোধ করতে চাইছি, যারা পারেন এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর এই রাখি পূর্ণিমাতে সবাই সবাইকে প্রমিস করবেন বোনদেরকে যে তোদেরকে আমরা যেভাবে দেখছি, বাইরে যত মেয়েরা আছে আমি তাদেরকে এই নজরেই দেখবো, ঠিক আছে? কারণ তোমাদের একটা নজরের জন্য আমরা মেয়েরা যত সেফ হয়ে চলি না কেন, ততই আমাদেরকে খারাপ লাগে নিজেকে, যে আমরা এখন যাব, এখন কিছু আমাদের সঙ্গে হতে পারে। কারণ আজকাল সব মেয়েরাই ছোটোখাটো সবাই কিছু না কিছু কাজ করে, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের সকলের ভালো লাগে থাকে, প্লিজ ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিবে আর কমেন্টের মাধ্যমে জানাবে